সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো নিউজ 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ শুভেচ্ছা। এই পর্যন্ত আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে অগণিত ধন্যবাদ। যারা আমাদের সাথে সংযুক্ত হননি তাদেরকে আমরা সবিনয় অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে অ্যাগ্রো নিউজ 24 সাথে সংযুক্ত হন এবং আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন। আজ আপনাদেরকে নিয়ে এসেছি কাপাসিয়া উপজেলার কড়িয়াতা ইউনিয়নে। কড়িয়াতা ইউনিয়নের একটি গ্রামের নাম কড়িয়াতা, যে গ্রামকে আশ্রয় করে ইউনিয়নের নামকরণ করা হয়েছে। সেই কড়িয়াতা ইউনিয়নের কড়িয়াতা গ্রামের লঘু সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আজকে আমরা করতে যাচ্ছি বিশেষ অনুষ্ঠান, মাটির উপর দাঁড়িয়ে মাটির মানুষের কাজ। প্রিয় দর্শক, এই কড়িয়াতা ইউনিয়নের এই গ্রামটিতে কড়িয়াতা গ্রামটিতে প্রায় 300 ঘর আবাদি, যেখানে 300 পরিবার বসবাস করে, যার মধ্যে অর্ধেক সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে এখানে বসবাস করে, বাকি সবাই মুসলমান। যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের মধ্যে এই পাল সম্প্রদায়ের লোকের বসবাস 50 পরিবার। তারপরে 150 পরিবার আছে যারা সূত্রধর সম্প্রদায় থেকে, এবং 3 ঘর শীল এবং 20-25 ঘর ঘোষ পরিবারের লোক মিলে আজও সনাতন ধর্মের লোক ধর্মাবলম্বী লোকদের আশ্রয়স্থল হিসাবে এই কড়িয়াতা গ্রাম পরিচিত। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কুমোর বা পালপাড়াতে পাল সম্প্রদায়ের বা কুমোর সম্প্রদায়ের যেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, পৃথিবী সৃষ্টির পর থেকে বলা হয়ে থাকে মাটির থেকে পৃথিবী সৃষ্টি এবং মাটির উপর থেকেই এই সভ্যতার জন্ম। সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে কুমোর বা পাল সম্প্রদায়ের লোকেরা তাদের নিজস্ব পেশাকে আশ্রয় করে সমৃদ্ধ করেছে আমাদের সভ্যতাকে। আমরা আজকে যে আধুনিক সভ্যতায় পৌঁছেছি তার আগে এই মাটির কাজ দিয়ে আমাদের তৈজসপত্র, আমাদের নিত্য নতুন জীবনের দৈনন্দিন জীবনের যে প্রয়োজন সেটা এই কুমোর সম্প্রদায়ের লোকেরা মেটাতো। আমার পিছনে আছেন সুবল পাল। আপনি এই মাটিগুলি কোত্থেকে সংগ্রহ করেন? ওটা মাদুলির বন্ধু থেকে। টাকা দিতে হয়? টাকা দিতে হয়, টাকা ছাড়া তো হয় না। কি পরিমাণ টাকা দিয়ে কিনতে হয়? এই যে 1000, 15,000, 10,000, 20,000 এরকম। 10,000, 15,000 টাকা দিয়ে যদি আপনি মাটি ক্রয় করেন তাহলে কয়দিন এটা ব্যবহার করতে পারেন? 6 মাস চলবো। 6 মাস চলবো। তো সুবল পাল মাটিটা প্রথম ক্রয় করে তারপর নিজস্ব কেরিয়া নিজের গোতর কাটিয়ে অথবা শ্রমিক নিয়ে মাটিগুলো এখানে আনে। তারপরের প্রক্রিয়ায় কি করেন আপনারা? পরবর্তী মাটি নিয়ে এটা ছানা করে বানায় মাল বানাই, মত্তি তারপরে মালটা চারি বানাই, গামলা বানাই। আচ্ছা, এইভাবে প্রক্রিয়াটা শুরু হয়। উনি যখন মাটিটা বাড়িতে নিয়ে এসে একটা প্রক্রিয়া করতে হয়, এটাকে মিহিম করার জন্য, এটাকে কাজ করার উপযুক্ত করার জন্য হাতে এটা মরতে হয়। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিয়ে আগে আমরা দেখেছি যে কুমোরের চাকার মধ্যে ঘূর্ণয়নের মাধ্যমে চাকা ছিল, কিন্তু এই চাকাগুলো আর এখন ব্যবহার হয় না। তাদের অবশিষ্ট যে কাজগুলো এখন পড়ে আছে সেগুলো হাতের দিয়ে করা যায়। এখন চাকার ব্যবহার প্রায় উঠে গেছে। এই কড়িয়াতা গ্রামের 50 ঘর পালের মধ্যে কেউ আর চাকা ব্যবহার করেন না। আচ্ছা, সুবল পালের কাছে জানতে চাইবো, আপনি এটা তৈরি করার পর শুকানোর পর এগুলি পুড়তে হয়? পুড়তে হয়, শুকায় বানায়, শুকায় আবার পুড়তে হয়। দরকার হয়, সে লাকড়িগুলো আপনি কিনে নিতে হয়। আমরা যদি এই গ্রামের পাল সম্প্রদায়ের একটা পরিবারের চিত্র তুলে ধরি, তাহলে আপনার কি কোনো চাষাবাসের জমি আছে? না, জমি নেই, শুধুমাত্র এই হাতের কাজটার অবলম্বন করে ওনার এই পরিবারটা। আপনার পরিবারে কে কে আছে? আছে 5-6 জন আছে আমার পরিবারে। 5-6 জন আছেন যাদের সংবৎসরের অন্য সংস্থানের ব্যবস্থা আপনাকে এই কাজ থেকে আদায় করতে হয়। আপনার ছেলে মেয়েদের কি পৈতৃক পেশায় আপনি সম্পৃক্ত করেছেন? এইটা ধরুন কোনটা, ওই যে এই ছেলে মেয়ে ধরেন 2 জন কাজও দিয়েছি, সনের কাজও ধরে 8-2টায় পরে। প্রিয় দর্শক, আমরা অঞ্জলি পালের কাছে এসেছি। তিনি মাটির এটা কি তৈরি করছেন আপনি? আত্মা বা মালসা বলা হয়। বাতের মার গালার জন্য অথবা দই রাখার জন্য এই ধরনের পাত্র ব্যবহার করা হয়। অঞ্জলি পাল এইমাত্র আমাদের চোখের সামনে একটা হাত্তা তৈরি করতেছেন। আগে মাটি তৈরি করে রেখেছিলেন। এই হলো এটার প্রাথমিক পর্যায়। একটু শুকনোর পর এটার আবার দ্বিতীয় পর্যায়ে এটার কাজ শুরু করবেন।
অঞ্জলি, আপনি কি নিয়মিত এই কাজটা করেন? হ্যাঁ, আমি ডেইলি কাজ করি। রোজ কটা আত্ম অথবা শরাব তৈরি করতে পারেন আপনি? রোজ থাকলে 1-150 করুন যায়। রৌদ্র থাকলে 1-150, মানে বর্ষাকালে আপনাদের কাজের অসুবিধা হয়? বর্ষাকালে 2-2.5 মাস জায়গা। 2-2.5 মাস কোনো কাজ করতে পারেন না, কিন্তু শীতকালে যখন আসে তখন আপনারা একটু বেশি কাজ করতে পারেন। এলো এমন অঞ্জলি পালের মতো এমন আরও অনেক পরিবারের নারীরা এই কাজের সাথে এখনও সম্পৃক্ত, যদিও তাদের পেটের অন্ন সংস্থানের জন্য এই পেশাটা যথেষ্ট নয়, কিন্তু তারপরেও পৈতৃক পেশা হিসাবে এটাকে আঁকড়ে ধরে পড়ে আছেন এই করিহাতা গ্রামে। কুমোর সম্প্রদায়ের লোকের এই এত কষ্টের জীবনযাপনের পর অতি নিম্নমানের জীবনযাপনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা পরিবার এই গৃহস্থালীর অবস্থানের মধ্যে, পারিবারিক এই অবস্থার মধ্যে বসবাস করেন। তাদের তৈজসপত্র, ব্যবহার্য জিনিসপত্র, বিলাসিতা বলতে এইটুকুই এদের জীবনের চিত্র। অর্থাৎ প্রান্তিক পর্যায়ে মানুষ জীবনযাপন করার জন্য যতটুকু সুযোগ পায় তার চেয়েও অনেক কম সুযোগ সুবিধা নিয়ে এই সনাতন অবলম্বী এই কুমোর সম্প্রদায়ের লোকেরা এখনও বাংলার মাটিতে টিকে আছে। এখানে আমরা আরেকটা গৃহে প্রবেশ করেছি। কি কাজে ব্যবহৃত হয় এই যেগুলো তৈরি করে আছে? পিঠার চারা, মানে আমাদের চিতই পিঠা তৈরি করার জন্য এই পাত্রগুলি ব্যবহৃত হয়। তারপরে দেখা গেছে যে এই কর্নারে কিছু রাখা আছে যেটা বাপা পিঠার জন্য সম্ভবত আমার মনে হচ্ছে ব্যবহার করা হয়। জলকান্দা, তারপরে মাটির ব্যাং। আপনি কি নিজে কাজ করেন? তো এই কাজ করার পরে আপনারা যে আয় করেন, এতে করে কি আপনাদের সংসার চলে? ভালো মতো চলে? ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ে কয়জন আপনার? এক মেয়ে। আচ্ছা, তো আপনি কি ভাবছেন যে মেয়েকে লেখাপড়া শিখাবেন না এই কাজ শিখাবেন? লেখাপড়া শিখাবেন। অর্থাৎ পৈতৃক পেশায় কেউ আর টিকে থাকতে চায় না, এই কষ্টের সাথে যুদ্ধ করে তা বেঁচে থাকতে তারা ক্লান্ত হয়ে গেছেন। এতে তারাও চাচ্ছেন জীবনের আধুনিকতম সুবিধা, জীবনের আধুনিক কায়ন তারাও কামনা করছেন দিনরাত। আপনার কি নাম? সন্ধ্যারানী। সন্ধ্যারানী, আপনি যে কাজগুলি করতেছিলেন এগুলি কি করবেন? টুকু কলস বানান। ছোট কলস বানাবেন। তো আপনি একদিনে কতগুলো কলস তৈরি করতে পারেন? কত এডিতে আজকে শেষ হইতো না, এটি আরো 3 দিন লাগবে। আমরা এইমাত্র সন্ধ্যারানীর সাথে পরিচিত হলাম। সন্ধ্যারানী এই কাজটার উপর, উনি বিধবা, স্বামী মারা গেছেন, 2টা ছেলে রেখে গেছেন। 2 ছেলে এখন অন্য পেশায় নিয়োজিত হওয়ার চেষ্টা করতেছেন। তিনি আজও এই কাজটা, পৈতৃক এই কাজটা আঁকড়ে ধরে থেকে নিজেদের ছেলে মেয়ে এবং নিজের মুখের অন্ন সংস্থানের ব্যবস্থা করতেছেন। যদিও আমরা জানি এটা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কঠিন যুদ্ধ, তারপরে এই যুদ্ধে তিনি টিকে আছেন এই মাটির কাজটা করে। এই কুমোর সম্প্রদায় এইভাবেই যুগ যুগ ধরে টিকেছিল। আজও তার অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যারানীদের হাতে, যারা এই শিল্পটাকে টিকিয়ে রেখেছেন এবং নিজের জীবন। আমরা যে উঠোনে এসেছি সেই পরিবারের একটা কিশোরী কাজ করতেছে। মেয়ে, তোমার কি নাম? রিপনা। রিপনা, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো। তো তুমি কি জিনিস বানাচ্ছ এখন? মুচি বানাচ্ছ। মুচিগুলো পুজোর প্রদীপ জ্বালতে অথবা মাটির কলস ডাকতে এই মুচিগুলি ব্যবহৃত হয়। এগুলি ছোট ছোট জিনিস। আমার মনে হয় কুমোর সম্প্রদায়ের নারী পুরুষের শিল্পী হওয়ার আগে তাদের এই কাজ দিয়ে হাতে করে শুরু হয়, যেটা আমাদের এই কিশোরী মেয়েটি করতেছে। তুমি স্কুলে নিয়মিত যাও না? জি। তো তোমাদের পরিবারে কে কে আছে? আর বাবা, মা, ভাই। ভাই। আচ্ছা, আমরা দিদিমার কাছে যাব। দিদিমা, আপনি কি তৈরি করছেন? পাখির বাসা। পাখির বাসা। এগুলিতে কি হয় পাখির জন্য? পাখির এটার মধ্যে ডিম পারে। আচ্ছা, আন্ডা পারে। এটা কি গাছে টাঙানো না বাড়িতে? বাড়িতে। আচ্ছা, আপনি কি এই আর কি কাজ করেন আপনি? এই তো এই কলস, দড়ি, আস্তা, টোপা, টুপি, সব বানান?
প্রিয় দর্শক, আমরা করিহাতার পাল সম্প্রদায়ের আরেকটি বাড়িতে এসেছি, যেখানে একজন নারী একান্ত মনোযোগের সঙ্গে তার দৈনন্দিন কাজগুলি করে যাচ্ছে। তৈজসপত্র তৈরি করার যে কাজ, সেটা তার পৈতৃক পেশা, পারিবারিক পেশা, সেটার সাথে অত্যন্ত নিপুণতার সঙ্গে সে কাজটি করে যাচ্ছে। সম্ভবত সে পিঠার খোলা তৈরি করছে এখন। এটা কয়েকটি ধাপে নির্মিত হয়। প্রথম মাটিগুলোকে সমান প্লেটের মতো তৈরি করে তারপর এটাকে অল্প বাগ দিয়ে এখন যে অবস্থায় এটাকে নিচ্ছেন তৃতীয় পর্যায়ে, সেটা পরিপূর্ণ পিঠার খোলার আকৃতি পাচ্ছে। এবং এই আকৃতিটা রোদে শুকিয়ে উনি পনের মধ্যে দিয়ে পড়ে 1 মাসের যেই লম্বা সফর, সেই সফর অতিক্রান্ত হয়ে খরিদ্দারের হাতে পৌঁছবে এবং দৈনন্দিন জীবনে মানুষ ব্যবহার করবে। আমরা এই মুহূর্তে জানতে চাবো যে নারী কাজটি তার 2 হাত দিয়ে করে যাচ্ছেন শিল্পীর মতো, তার নাম কি? রিনা রানী পাল। রিনা রানী পাল। আমরা এখন রিনা রানী পালের সামনে দাঁড়িয়ে আছি। আপনি কি তৈরি করছেন? করতে থাকুন। পিঠার চারা তৈরি করছেন। তো রিনা রানী পাল, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে ছেলে মেয়ে আছে। প্রিয় দর্শক, আমরা এসেছি এখানে এই কোমরদের যেখানে হাঁড়ি পাতিল পোড়ানো হয় সেই ঘরটিতে। এটাকে পোন বলা হয়। এই সবল পাল এখন তার পরবর্তী সামগ্রী পোড়ার জন্য তৈরি হচ্ছে এবং সেটা তৈরি করছে। এভাবে সাজিয়ে টোটাল ঘরটাকে 1 থেকে 150 চারি দিয়ে এটা সাজাবে, তারপর মাটি দিয়ে প্রলুপ্ত করে এটা ডেকে দিয়ে এই ঠিক নিচের জায়গা দিয়ে এখানে নিচের যে সুরুংটা দেখতে পাচ্ছি আমরা, সেই সুরুং দিয়ে ভিতরে আগুন দেবে এবং 3 দিন পর্যন্ত লাগাতার আগুন জ্বলার পর এই তৈজসপত্রগুলো বা হাঁড়ি পাতিলগুলো এগুলি পুড়ে পরিপক্ক হবে এবং সেখানে তখন যে ভোক্তারা এটা ব্যবহার করার উপযোগ হবে। ঠিক এইভাবে একটার পর একটা চারি সাজিয়ে তিনি এটা পোড়ার জন্য তৈরি করতেছেন। এটা যখন 1 থেকে 150 চারি দিয়ে এটা ভরার পর এটা মাটি দিয়ে লেপে দিবেন। হ্যাঁ, এটা বইরা পরে 150 দিয়ে পরে ওটা উপরে কুটা দিব। লাকড়ি কোথা দিয়ে দেবেন? লাকড়ি আবার সাইডে দাও। এই বাইরের সাইডে? হ্যাঁ, বাইরের সাইডে দিমু, ভিতরে আবার জাল দিমু। ভিতর দিয়ে জাল দিবেন, যে আমরা চুলার মতো যেটা দেখতে পাচ্ছি ওইখান থেকে তাপ গিয়ে উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবো, পরে আবার এই দিকে আগুন হইবে, এদিকে আগুন আসবে। আপনার ভিতরে কি বা চুলোর বাইরে কি আপনি কোনো লাকড়ি রাখেন? না, লাকড়ি রাখি এই জায়গায় রাখুন। এখান থেকে শুধু চুলোর এনো আছে লাকড়ি রাখি, এখানে বইয়ে বইয়ে জাল দিই। ভিতরে বসে জাল দেন? হ্যাঁ, ভিতরে বইয়া। এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা বনের নিচের দৃশ্য। সেখানে সুরঙ্গের ভিতরে বসে চুলোর নিচ থেকে এখানে নারী পুরুষ যাই এটা পোড়ার কাজে নিয়োজিত থাকে। সে এখানে নিচের থেকে আগুন দেয়। আগুনের তাপ চারদিক দিয়ে ছড়িয়ে গেলে তারপর এটা ধীরে ধীরে 3 দিনের মধ্যে 48 ঘন্টা বা 60 ঘন্টার ভিতরে এটা পুরে পরিপক্ক হয় এবং এটা শক্ত হয়ে ব্যবহার করার মতো উপযুক্ত হয়। আমরা মৃৎশিল্পীদের জীবনের চালচিত্র এতক্ষণ আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এদের প্রতিদিনের আশা আকাঙ্ক্ষা, প্রতিদিনের না খেয়ে থাকার সংগ্রাম, জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার এক নিরন্তর প্রয়াস এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনার নামটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবার বলবেন কি? নিত্যরঞ্জন পাল। নিত্যরঞ্জন পালের উঠোনে আমরা এসেছি,
তিনিও এই কাজটা করে এই জীবনের এই এতটুকু পথ অতিক্রম করেছেন। তার 3 ছেলে মেয়ের মধ্যে একজন স্বর্ণ ব্যবসায়ী, একজন প্রবাসী। আজকে আমরা এই নিত্যরঞ্জন পালের কাছে জানতে চাইব তিনি এই যুদ্ধ থেকে হেরে গিয়ে অন্য পেশায় নিজের ছেলে মেয়েদেরকে কেন তুলে ধরলেন সেই চিত্রের কথা। আপনি বলবেন কি, আপনি এই পেশায় দীর্ঘদিন কাটানোর পর আজকে আপনার ছেলে মেয়েদেরকে এই পেশায় আনেননি কেন? আমি তো ধরেন এই বর্ষে তো এই মাটির ব্যবসায় চলাফেরা খুব কষ্ট হইতেছে, যাতে ছেলে মেয়ে যাতে এই যা না থাকে অন্য ব্যবসার মাঝে দিয়ে দিছি। কারণ এই মাটির ব্যবসা করে আঙ্গ যাবজ্জীবন চলার কোনো পথ নাই। এখনো কি আপনি এই কাজটা করেন? এই করি, যেমন স্বাভাবিক যান ফিরেছে তার সেরকম করতে পারি না, সাধারণ কিছু করি আর কি। অর্থাৎ তিনি এই ঐতিহ্যের সঙ্গে টিকে থাকতে আর পারেননি। পূর্বপুরুষের ঐতিহ্য এই মৃৎশিল্পকে জীবনের শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত ধারণ করে আজকে পোর খাওয়া অভিজ্ঞতায় জীবনের টানপোড়েনে এটা ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে অন্য পেশায় নিয়োজিত করেছেন। আজকের এই চলমান শেষ প্রজন্ম রতন পাল, এই পাল সম্প্রদায়ের ব্রিটিশ আমল থেকে পূর্বপুরুষের এই ঐতিহ্যকে টিকিয়ে রেখে এই কোরিয়াতা গ্রামের টান এবং নামাপাড়ার পাল সম্প্রদায়েরা টিকেছিল এই মাটিতে। আজকে এই শিল্পটা ধ্বংস হয়ে গেছে। প্লাস্টিক, স্টেনলেস স্টিল, তারপর অন্যান্য যে সকল আধুনিক সামগ্রী এসেছে সেগুলির সাথে প্রতিযোগিতা টিকতে না পেরে এই শিল্প প্রায় ধ্বংসের মুখোমুখি হয়েছে। এই কোরিয়াতা গ্রামের যেই 50-60 ঘর এই পাল সম্প্রদায়ের লোক রয়েছে, মৃৎশিল্পীরা রয়েছেন, তারা কি এই শিল্পকে টিকিয়ে রাখতে পারবেন না? তারা এই শিল্প টিকায় কঠিন হয়ে দাঁড়াইব। কারণ হচ্ছে সরকার বা অন্য কেউ এটার দিকে কেউ হাত বাড়ায় না। সহযোগিতার হাত যদি বাড়াইতো বা আধুনিকতা ছোঁয়া যদি লাগাইতো তাহলে অবশ্যই কেউ না কেউ টিকায় রাখতে পারতো, কিন্তু টিকায় রাখার কোনো পজিশন নাই। কারণ হচ্ছে এই যন্ত্রপাতি কেনার মতো চলাফেরাই করতে পারে না মানুষ, 3 বেলা খাইতে পারে না পেট বইরা, এটা টিকাইব কী করে? এখন যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তারা সবাই ওই কাজ ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পরিক্রমা। আমরা একটা সম্প্রদায়ের মানুষের জীবনের কাঠিন্যকে তুলে ধরার চেষ্টা করেছি, যে এই সভ্যতার সূচনা লগ্ন থেকে এই মৃৎশিল্প, এই তৈজসপত্রের এই কোঁর সম্প্রদায় আমাদের সভ্যতাকে এক ধাপ এগিয়ে দিয়েছিল। যে চাকার গৌরনয়ন আজকের সভ্যতাকে চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছিল, সেই কুমোরের চাকা আজ থেমে গেছে। সেখানের ছেলেমেয়েরা আজকে না খেয়ে স্কুলের আধুনিক শিক্ষা থেকে বিবর্জিত হয়ে তারা খেটে খাওয়া মানুষের মতো খেটেও 3 বেলার ক্ষুধা নিবারণ করতে পারছে না। তাদের মানবতর জীবন দেখে, তাদের পারিবারিক কষ্ট দেখে আমাদেরকে অবাক হতে হয়। এই একবিংশ শতাব্দীতে এসে আমরা কি এই আধুনিক বাংলাদেশের মধ্যে বসবাস করছি, যেখানে প্রবৃত্তি আমরা দাবি করছি 7 উপরে পৌঁছে গেছে? প্রিয় দর্শক, আমাদের প্রশ্ন জাগে, যখন রাস্তার আওয়ারা কুকুরকে নির্বিষ করার জন্য ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, তখন পশুপ্রেমীরা সোচ্চার হয়ে ওঠে, কুকুরের অধিকারের কথা জাগ্রত করে, আদালতের দ্বার খটখটায়। কিন্তু এই কুমার সম্প্রদায়ের মানুষ যারা আমাদের এই সভ্যতাকে আগের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যে সভ্যতাকে আমরা আধুনিকতার শিখরে চড়িয়েছি, সেই আধুনিকতার ছোঁয়া যেই কুমোর সম্প্রদায়ের হাতের আঙুল দিয়ে হয়েছিল, সেই কুমোর সভ্যতা, সেই পাল সম্প্রদায় আজ তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজও কি আমাদের মানবতাবাদী সমাজ ঘুমিয়ে থাকবে? আজও তাদের ভিতরের ধিক্কার জেগে উঠবে না যে আমরা পশুর অধিকারের জন্য সংগ্রাম করতে পারি, আদালতের দরজা খটখটাতে পারি, কিন্তু একটা সম্প্রদায়, একটা সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ, যেখানে ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেখানে আমরা চুপ করে আছি। তাদের আত খাওয়া, অর্ধপেটে জীবনযাপন করা দেখেও আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। আজকে প্রশাসনের কাছে, সরকারের উচ্চ মহলের কাছে আমি আবদার করব, এদেরকে টিকিয়ে রাখুন। আমাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম ইতিহাসের বাঁকে বাঁকে এদেরকে খুঁজবে। এদেরকে কোনো অবস্থায় আমাদের হারিয়ে যেতে দেওয়া উচিত নয়।
এদেরকে প্রণোদনা দিয়ে এদেরকে স্বাভাবিক জীবনযাপন করার যতটুকু অধিকার না বাংলাদেশের নাগরিক হিসাবে এদের থাকার দরকার সবটুকুই যেন তারা পায়, এই প্রার্থনা আমি সকলের কাছে রেখে গেলাম। আমি অ্যাগ্রো নিউজ 24-এর পক্ষ থেকে শহীদুল্লাহ ইকবাল চৌধুরী আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের একরাশ শ্রোতা দর্শক যারা রয়েছেন, যারা এরই মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তাদেরকে আরেকবার বিদায়ী শুভেচ্ছা, এবং যারা সংযুক্ত হননি তাদেরকে সাবস্ক্রাইব করে এবং এই অনুষ্ঠানটি দেখার পর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো আস্তানায়, অন্য কোনো প্রজেক্ট হাতে নিয়ে। আল্লাহ হাফেজ।